তোমাদের বাংলার একের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে থাকবে। কেমন? ফার্স্ট কোশ্চেনটা দেখো, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার প্রতি কবির এই আহ্বান, আর কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। তো এখানে উত্তরটা দেখো, তোমাদের এখানে নাম্বার বিভাজন আছে 1+2। তা ফার্স্ট যেটা পার্ট ছিল যে কার প্রতি কবির এই আহ্বানের জন্য 1 নাম্বার, এবং সেকেন্ড পার্টটার জন্য 2 নাম্বার পাবে। কেমন? কোশ্চেনটার উত্তর দেখো, দাঁড়াও কবিতায় মানবিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই আহ্বান সকল মানব জাতির প্রতি। নেক্সট যে আনসারটা হচ্ছে, অসহায় নিপীড়িত লাঞ্ছিত একাকী মানুষের পাশে সহায় হয়ে বন্ধুর মতো অথবা মনুষ্যত্ব নিয়ে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছে। কেমন? নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ। কাকে রমেশ একথা বলেছে? তার একথা বলার কারণ কি? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ রচনাংশে রমেশ একথা বলেছে রমাকে। নেক্সট পার্ট, গ্রামের 100 বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। জমিদার বেনি ঘোষাল এবং রমা তাদের পুকুরের মাছের ক্ষতি জন্য জমির জল বার করে দিতে চাচ্ছিল না। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে, কিন্তু রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলো টাকা লোকসান করে তার বাঁধ কাটায় মত নেই। রমাকে রমেশের এত নিষ্ঠুর ও নিজ মনোবৃত্তির বলে কখনোই ভাবেনি, চিরকাল তাকে উদার প্রকৃতির মনে করে এসেছে, তাই রমেশ আলোচ্য মন্তব্যটি করেছে। নেক্সট কোশ্চেন এখানে বলা হচ্ছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের সম্পর্কে, কেন একথা বলা হয়েছে? উত্তর দেখো, অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপে বলতে রাস্তার আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া শিক্ষিত বেকার যুবকের কথা বলা হয়েছে। নেক্সট পার্ট, কবি বলতে চেয়েছেন তাদের মধ্যে আগুনের ফুলিঙ্গা অর্থাৎ জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু সমাজ পরিস্থিতি তাদের আশায় জলে ঢেলে দিয়েছে। তারা আজ সমাজের উচ্ছিষ্টে পরিণত হয়েছে। পরিস্থিতি তাদের একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপে পরিণত করেছে। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় না। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্য করেছেন? বিধাতার দৃষ্টির বাইরে যায় না, একথার তাৎপর্য কি ছিল? উত্তর দেখো, গাছের কথা প্রবন্ধে প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু একটি ক্ষুদ্র বীজের ধুলো ও মাটিতে ঢাকা পড়া প্রসঙ্গে এই মন্তব্যটি করেছে। একটি বীজ অনেক সময় ভাঙা ইট অথবা মাটির নিচে লুকিয়ে থাকে, কেউ না দেখলেও সেটি বিধাতা বা প্রকৃতির দৃষ্টির বাইরে যায় না। কিছুদিন পর্যন্ত সেটি বীজ এর কঠিন আবরণে ঘুমিয়ে থাকে, যথাসময়ে সেটি থেকে অঙ্কুর বের হয় এবং একটি বৃক্ষ শিশুর জন্ম হয়। এর পরের কোশ্চেন, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। কোন কবিতার অংশ কবির মনে এমন অনুভূতির জেগেছে কেন? উত্তরটা দেখো, উদ্ধৃতিটি প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশের পাড়াগা দুপহর ভালোবাসি কবিতার অংশ। প্রকৃতিপ্রেমিক কবি হলেও জীবনানন্দ দাশ তার এই কবিতায় এক প্রচ্ছন্ন দুঃখের ইঙ্গিত দিয়েছে। দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোক যাপন করছে। শঙ্খচিলের চিৎকার, জলসিঁড়ির পাশে নৌকা, বুনো চালতার ছায়া, সবকিছুই এর ইঙ্গিত বহন করে। এরপর দেখো, 2 দাগে তোমাদের বলেছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে থাকছে। ফার্স্ট কোশ্চেন, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়? বাক্যের মধ্যে ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়? উত্তরটা দেখো, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের মধ্যে ক্রিয়াপদটি গঠিত হয়। কেমন? এর পরের কোশ্চেন আছে দেখো, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক আছে, আশের তলায় দাগ দেবে। নেক্সট কোশ্চেন, বৃত্ত অতীত বলতে কি বোঝো? উত্তর, অতীতে প্রায় ঘটতো এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্যবৃত্ত অতীত বলা হয়ে থাকে, যেমন সে প্রতিদিন বাগানে ফুল তুলতো। নেক্সট কোশ্চেন, নিত্য অতীত এবং ঘটনামান অতীতের পার্থক্য কোথায়? যে ক্রিয়া অতীতে নিষ্পন্ন হয়ে গেছে এবং যার ফল বর্তমান নেই তার কালকে নিত্য অতীত বলা হয়, যেমন সেদিন দেখা হয়েছিল।
নেক্সট পার্ট যেটা হচ্ছে যে যে ক্রিয়াটি অতীতকালে সংঘটিত হচ্ছিল তার কালকে ঘটনামান কাল বলা হবে, অতীতকাল। এখানে ঘটনামান অতীত বলা হবে, যেমন আমরা গান শুনেছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে দুভাগে ভাগ করা যায়, যেমন মৌলিক কাল বা সরল কাল এবং যৌগিক কাল। তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7। এদিকে বলেছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ড্যাশ বিষয়ে, এখানে ড্যাশ আছে তো ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, যুদ্ধ বিগ্রহে দয়া প্রদর্শন বৈর সাধন, আর বলেছে আতিথেয়তা। তো সঠিক উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্য কালি দিয়ে দেখানো হয়েছে অপশান ঘ, অর্থাৎ আতিথেয়তা। এর পরের প্রশ্ন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন সেলুকাস, সিকেন্দার, পুরু, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান খ, অর্থাৎ সিকেন্দার। এরপরে দেখো, পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঢেকুয়া খাই, এখানে টনিদাকে একথা কে বলেছিল? হাবুল সেন, ক্যাবলা, প্যালা, ভন্টা। এখানে রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ ক্যাবলা। এর পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম কি? ভার্সাই, সিলোন, মল্টা, টাইটানিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ সিলোন। পরের প্রশ্ন তোমাদের 1-5 নম্বর, কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না সূর্যাস্তে, নির্মিত গৃহে জলপাই কাঠের এসরাজ। তো এটাই তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো, তোমাদের দুইয়ের দাগে মোট 10টি প্রশ্ন আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন দেখো, মান্ধাতারায় আমল থেকে চলে আসছে এমন এমনি রকম কোন প্রসঙ্গে কবি একথা বলেছে? উত্তরটা দেখো, উপরিক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবি বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকে এরকম হয়ে আসছে। এমনই রকম কথার অর্থ হলো পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হয়ে উঠে, ঠিক তেমনি অন্য কাউকে প্রতারিত করে। তাই ভালো মন্দ যাই হোক সত্যকে মেনে নিতে হবে সহজে। পরের প্রশ্ন, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, এই কথা বলার কারণটা কি? তো যাই হোক এখানে হয়তো কোশ্চেনটা একটু কোথাও মিসিং হয়েছে। আচ্ছা দেখো, প্রশ্নটা উত্তর, উপরোক্ত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তার আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো, গতরাতে যখন দুই সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল, তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতির নির্দেশে তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলেও আশ্রয়প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারে না। তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উপরোক্ত কথাটি বলেছিলেন। ঠিক আছে। তো দেখো, বক্তার একথা এখানটাতে হবে তাহলে বক্তার। ঠিক আছে, বক্তার একথা বলার কারণ কি? পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে আন্টি গো, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। এখানে আন্টিগোন কোন উদ্ধত্ত দেখিয়েছিল উপরোক্ত? উত্তরটা দেখো, উপরোক্ত লাইনটি এখানে লাইন হবে। তো যাই হোক, লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। এবং পরবর্তী পার্টটা দেখো, গ্রিক সম্রাট সেকেন্দারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে, তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের উপর তরবারি নিক্ষেপ করেছিল। আর সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনেই। তাই সেকেন্দার নাসির এর কার্যকলাপের অধ্যত মনে করেছিলেন। এবং পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝক মারি, কোন কথাটা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছেন? উত্তর দেখো, উপরোক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্প থেকে নেওয়া হয়েছে। আর এখানে বনভোজনের জন্য আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনায় হচ্ছিল পোলাও, ডিমের ডালডা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মশলাদার সামিকা
কাবাব প্রভৃতি সুস্বাদু খাবারের কথা, কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কত যোগ দিয়েছিলেন আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি। এতগুলো সুস্বাদু খাবারের মধ্যে হঠাৎ বিস্বাদ খাবারগুলোর কথা শুনে টেনিদার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সে প্রশ্নে উল্লেখিত কথাটি বলেছিল। এবার পরের প্রশ্ন দেখো, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখি। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর, উপরের উল্লেখিত তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখির কবিতার অংশ। চড়ুই পাখির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতেই একাধিক মানুষ থাকে, একজন বাড়ির বাইরে গেলে অপরজনকে বাড়ি দেখাশোনা করেন, কিন্তু কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাবে এই বাড়ির জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হয়ে যাবে। পরের প্রশ্ন, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মার অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েছিলেন? উত্তরটা দেখো, উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে। বুকুর মুখে উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন শুনে বুকুর মা বিরূপ মন্তব্য করে বলেছিলেন, অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা একদম পছন্দ করেন না, অথচ অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করতে থাকেন। মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলি বলতে শুরু করে। বুকুর মা বুকুকে সব সময় শিক্ষা দিয়েছে যে কখনো মিথ্যা কথা বলতে নেই, কোনো কথা গোপন করতে নেই, সে অনুযায়ী কাজ করেছে। 6 বছরের ছোট্ট ছেলেটি জানে না কোন কথা গোপন করতে হয় আর কোন কথাটি নয়, তাই বুকুর মুখে এই সত্যি কথাগুলো শুনে তার মা নির্মলা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়ে যান। পরের প্রশ্ন, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? উত্তর দেখো, অবিরাম বৃষ্টিপাতের পর 20 জন অসহায় দরিদ্র কৃষক তাদের কণ্ঠে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশবাবু জিজ্ঞেস করেছিল, ব্যাপার কি? তখন চাষিরা জানিয়েছিল তাদের 100 বিঘা মাঠ জলে ডুবে গিয়েছে বা গেছে। জল বার না করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং অনাহারে তাদের মৃত্যুবরণ করতে হবে। পরের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। লেখকের এমন মন্তব্যের কারণটা কি ছিল? উত্তর দেখো, গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতো তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ত আছে এবং কি মানুষের মায়ের মতো প্রজনন এর সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। এগুলি অনুভব করেই লেখক উক্ত মন্তব্যটি করেছেন। উত্তরটা এবার দেখো, পরের প্রশ্ন, তবু নেই সে তো নেই রে কিনা থাকার যন্ত্রণা পংক্তিটির মর্মান্বিত হয়ে উঠেছে। উত্তরটা দেখো, কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়া নিজের বাসস্থানের খোঁজে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও তার নিজের বাসস্থান খুঁজে পায় না। এখানে হাওয়ার নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে। পরে 10 নম্বর প্রশ্ন, ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর দেখো, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপহর ভালোবাসি কবিতায় বুনো চালতার গাছকে দ্বন্দ্বহীন বলেছেন, কারণ বুনো চালতা গাছ বহুদিন ধরে একই রকম ভাবে স্থির অবস্থায় তার শাখা প্রশাখাগুলি নত করে রয়েছে। এই গাছের বহুদিন যাবৎ কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি। এবার দেখো, তিনের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায়। তো এখানে তোমাদের দুটি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 5 নম্বর করে থাকছে। প্রথম প্রশ্ন, পরবাসী কবিতার শেষ 4টি পংক্তি কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্যগুলো বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি পরবাসী কবিতায় সুন্দর বন, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনি শেষের 4টি লাইনে তিনি নিজের মন থেকে একাধিক প্রশ্ন করেছেন। তিনি ক্রুদ্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে। মানুষের এমন ব্যবহারের জন্য তিনি প্রশ্ন করেছেন বন, জঙ্গল, প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন? এটা রুখে দাঁড়াচ্ছে না কেন? মানুষ কেন চুপ রয়েছে? গাছপালা, প্রকৃতি কি কোনো মূল্য নেই? তাদের কেন এত নগণ্য মনে করা হয়?
মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে কিন্তু নিজের বাসভূমি নিজে ঘর করতে পারছে না, তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃতি করো। উত্তর, প্রশ্নে উদ্ধৃত লাইনটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গদ্যাংশ থেকে নেওয়া। গল্পটি হলো নাটোরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষা প্রচলন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সে এক হৈ হৈ রই রই ব্যাপার। নাটোরের মহারাজের সুবন্দোবস্তে সমগ্র যাত্রাপথে লেখকদের খাওয়া দাওয়া, জিনিসপত্র বহন, দেখাশোনার কাজ এ কোনো ত্রুটি ছিল না, সবই মহারাজের নিযুক্ত লোকেরা করত। এই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ। তার যথারীতি শুরু হলো গোলটেবিল বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে যে বক্তৃতা শুরু হয়, সঙ্গে সঙ্গে লেখক তথা অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা বাংলা বলে প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি, এমনকি ইংরেজি দুরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হয়। এটি লেখকের মনে রাখার মতোই ঘটনা। এভাবেই কনফারেন্স বাংলা ভাষা চালু হয়, আর এভাবেই সর্বপ্রথম পাবলিকলি অর্থাৎ জনসমক্ষে বাংলা ভাষার অগ্রগতির সূচনা হলো। এরপরে দেখো তোমাদের 4 দাগের নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে। তো 4-এ দল বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং চিহ্নিত করতে হবে কোনগুলো, কয়টা মুক্ত দল কয়টা রুদ্ধ দল আছে। তো স্টেশনকে যদি আমরা দল বিশ্লেষণ করে দিই, তাহলে এস যুক্ত টি যুক্ত সন। এখানে দেখো প্রথমটা যেটা আছে রুদ্ধ দল, তারপরেরটা টি এটা মুক্ত দল, এবং তারপর সনটা রুদ্ধ দল, এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে। তারপরে দেখো বাগুই আটি, ঠিক আছে, এখানে সবগুলোই মুক্ত দল। তারপরে দেখো দর্শন মাত্র, দর যুক্ত সন যুক্ত মাত যুক্ত র, ঠিক আছে। এখানে দেখো রুদ্ধ দল প্রথমে, তারপরেরটা আবার রুদ্ধ দল, তারপরেরটা রুদ্ধ দল, তারপরেরটা মুক্ত দল। তাহলে প্রথম 3টে রুদ্ধ দল, শেষেরটা মুক্ত দল। এবং পরের প্রশ্ন দেখো ক্ষিপ্রহস্ত, তো ক্ষিপ যুক্ত রো যুক্ত হস যুক্ত তো রুদ্ধ দল মুক্ত দল, রুদ্ধ দল মুক্ত দল, ঠিক আছে। অদ্ভুত রকম এটা অদ্ভুত রকম, এটা দিয়েছে, তো এটা হবে, ঠিক আছে। যুক্ত ভূত যুক্ত র যুক্ত কম, তো এখানে রুদ্ধ দল মুক্ত দল, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের তারপরে একটা আছে, তোমাদের এখানে 1 2 3 4টে, তো প্রথমটা রুদ্ধ, তারপরে তারপর মুক্ত, এবং তারপরটা রুদ্ধ দল হবে, ঠিক আছে, এটা উপরের লাইনেই হবে। এবার তোমাদের এখানে 4-এর 2 নম্বরে কিছু উদাহরণ চাচ্ছে। কি উদাহরণগুলো দেখো, এখানে প্রথমটা আছে মধ্য স্বরাগম, তো এটা থেকে দেখো রত্ন বানানটা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করা হয়েছে, তো এইভাবে তোমরা দেবে। এবং স্বরভক্তি থেকে তোমরা ধর্ম অন্তস্থ শ্রুতি, যেটা চায়ের এবং চায়ের, এটা অন্ত্যেস্ত হবে, চয়াকার অন্ত্যেস্ত একার র, এবং অন্তঃস্বর লোপ, যেটা আজি থেকে আজ, এবং অন্যান্য স্বরসঙ্গতি রামু রেমো, ঠিক আছে। এরপরে দেখো তাহলে তোমাদের এটা 4-এর দাগে ব্যাকরণগত প্রশ্নগুলো সমাধান হলো। 5-এর দাগে তোমাদের একটা সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখতে বলেছে। কি না, বন্যা প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গাছে হারিয়ে যাচ্ছে। এখন নদীর পাড়গুলো যাতে ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণের, তো সে বিষয়ে আমাদের সংবাদপত্রের সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হবে। তো এটা কিভাবে লিখবে তোমরা দেখো, সম্পাদক সমীপেশু, দৈনিক খবর, কলকাতা 7,00,001। আমরা হেডিং করব যেটা, নদীর পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের আবেদন। সবিনয় নিবেদন, বন্যার প্রকোপে প্রতি বছর মালদা জেলার নদী সংলগ্ন গ্রামগুলো বহু কৃষি জমি নদীর ভাঙনে শেষ হয়ে যাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ, আচ্ছা, গ্রামের সাধারণ কৃষকেরা তাদের জমি জমা হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মানুষের বসত বাড়ি ও গবাদি পশু বন্যায় ভেসে যাচ্ছে। এই ঘটনা নতুন কিছু নয়, প্রায় প্রতি বছর এই সমস্যা ঘুরে ফিরে আসে। প্রশাসনের তরফে সাময়িকভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হলেও পাকাপাকি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ ও সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলে এই সমস্যার সমাধান করা যেতে
পারে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও তারা এ বিষয়ে উদাসীন। আশা করি এ বিষয়টা গুরুত্ব সহকারে বিচার করে যথাযথ কর্তৃপক্ষ ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে আমার চিঠি আপনার সংবাদপত্রে প্রকাশ করবেন। ঠিক আছে? এরপর যেটা তোমরা করবে, এখানে নমস্কারান্তে তোমার নাম দেবে এবং এখানে তারিখ দেবে, দেবে, তোমার স্থানটা দিয়ে দেবে। তোমরা যে স্থান থেকে লিখছো সেই স্থানের নাম উল্লেখ করবে, ঠিক আছে? মালদা ছাড়া তোমরা যেখানে আছো সেই জায়গাটার নাম লিখে দেবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া